আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমরা আজকে আলোচনা করব ব্যক্তিসত্তা, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সমন্বয় কিভাবে হয়। কারণ এই ব্যক্তি থেকে পরিবার, সমাজ, রাষ্ট্র যদি সমন্বয় না হয় তাহলে একটা সমাজে সুখ আসতে পারে না। মানুষ পৃথিবীতে জন্ম নেওয়ার সাথে সাথেই তার ভেতরে জন্মগতভাবেই সুখ, শান্তি, উন্নয়ন এবং কল্যাণের জন্য এক ধরনের কামনা থাকে। কেউ চায় স্বচ্ছতা, কেউ নিরাপত্তা, কেউ মর্যাদা, কেউ ভালোবাসা। কিন্তু জীবনের গভীরে প্রবেশ করলে দেখা যায় সুখ শুধু অর্থে নয়, শান্তি শুধু নীরবতায় নয়, আর উন্নয়ন শুধু এই যে বড় বড় বিল্ডিং, দালান, রাস্তা এগুলোতে নয়। প্রকৃত সুখ, শান্তি এবং উন্নয়ন মূলত মূল ভিত্তি হচ্ছে সুস্থ ব্যক্তি, সুশৃঙ্খল পরিবার, দায়িত্বশীল সমাজ এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র। রাষ্ট্র গড়ে সমাজ দিয়ে, সমাজ গড়ে পরিবার দিয়ে, পরিবার গড়ে ব্যক্তি দিয়ে। তাই ব্যক্তি থেকে রাষ্ট্র, সমাজ সব কিছু একটা যোগসূত্র রয়েছে, একটা সমন্বয় রয়েছে। আমরা এই সমন্বয় করতে পারি না, আমরা এই যোগসূত্র বুঝি না। এজন্য অনেক সময় আমরা মনে করি যে আমি ব্যক্তি, আমি যদি উন্নয়ন হই আমি সমাজ দিয়ে কি করব, পরিবার দিয়ে কি করব। কেউ কারো ভাইয়ের খবর রাখে না, বোনের খবর রাখে না, পরিবারের খবর রাখে না, পাড়া প্রতিবেশীর খবর রাখে না, সমাজের খবর রাখে না, রাষ্ট্রের খবর রাখে না। রাষ্ট্রতে অশৃঙ্খলা বিশৃঙ্খলা হইলে আমার হইল কি, এই ধরনের একটা মানসিকতা মানুষের মধ্যে ডেভেলপ করে ফেলে এবং সবাই শুধু নিজের সন্তান নিয়ে ভাবে, নিজের পরিবার নিয়ে ভাবে, কিন্তু তার আশপাশের পরিবার ও যে ভাবতে হয়। আপনার ঘরে খুব আতর মারলেন, কিন্তু আপনি আতর মারলেন ঘরে, আর বাইরে সব টয়লেট এবং প্রস্রাব এগুলা সব আবর্জনা লেগে গেল। আপনি ঘরে আতর মেরেও সুগন্ধি আনতে পারবেন না, কারণ বাইরের গন্ধ আপনাকে স্পর্শ করবে। বাইরের একটা ছেলে যদি গাঞ্জা খায়, মদ খায়, সন্ত্রাস করে, আপনার ছেলে এটার দ্বারা এফেক্ট হবে। এই জন্য আপনার ছেলেকে যেমন রক্ষা করতে হবে, আপনার ছেলের সুখ শান্তি যেমন ভাবতে হবে, তেমনি বাইরের সমাজের ছেলে মেয়েদের সুখ শান্তি নিয়েও ভাবতে হবে। প্রথমে আসুন আমরা ব্যক্তি কি এবং কেন গুরুত্বপূর্ণ এই জিনিসটা বুঝবো। আমরা অনেক সময় ব্যক্তিকে মূল্য দিতে চাই না, অনেকে সমাজ, রাষ্ট্র নিয়ে ভাবি, আবার কেউ আছে রাষ্ট্র নিয়ে ভাবি, ব্যক্তিকে গুরুত্ব দেই না। ব্যক্তি হলো স্বতন্ত্র, সত্তা সম্পন্ন একজন মানুষ, যার একটা স্বতন্ত্র সত্তা আছে। প্রত্যেক ব্যক্তির নিজস্ব স্বতন্ত্র সত্তা আছে, যার নিজস্ব চিন্তা আছে, নিজস্ব একটা অনুভূতি আছে, বিবেক, পরিচয়। প্রত্যেক ব্যক্তির একটা নিজস্ব পরিচয় আছে, ইচ্ছা আছে, দায়িত্ব আছে, অধিকার রয়েছে। প্রত্যেকের নিজস্ব একটা অধিকার রয়েছে। সমাজের ক্ষুদ্রতম একক হলেও, মানে একজন ব্যক্তি সমাজের ক্ষুদ্রতম একক হলেও ব্যক্তি সকল বৃহৎ কাঠামোর ভিত্তি। কারণ ব্যক্তি না হলে সমাজ হয় না, পরিবার হয় না, রাষ্ট্র হয় না। একজন মানুষের মধ্যে যদি সততা থাকে তবে পরিবারে আলো জ্বলে। একটা ঘরের প্রতিটি ব্যক্তির ভেতরে যদি আলো জ্বলে উঠে তাহলে এই পরিবারই আলোকিত পরিবার। একজন মানুষের মধ্যে যদি সততা থাকে তবে পরিবারে আলো জ্বলে। তেমনিভাবে একজন মানুষের মধ্যে যদি দায়িত্ববোধ থাকে সমাজের শৃঙ্খলা জন্ম নেয়। একজন মানুষের মধ্যে যদি নৈতিকতা থাকে তবে সমাজ শৃঙ্খলাবদ্ধ হয়। একজন মানুষের মধ্যে যদি নৈতিকতা থাকে তবে রাষ্ট্র ন্যায় প্রতিষ্ঠিত হয়। নৈতিকতার ভিত্তিতেই রাষ্ট্র ন্যায় প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে যদি ব্যঙ্গে পড়ে মানুষের ব্যক্তি সত্তা
মানুষ যদি চরিত্রহীন হয়ে যায়, পরিচয়হীন হয়ে যায়, দায়িত্বহীন হয়ে যায়, তবে তার প্রভাব পরিবার থেকে রাষ্ট্র, সমাজ সারা বিস্তৃত হয়। তাই ব্যক্তি শুধু একজন মানুষ নয়, ব্যক্তি হলো ভবিষ্যৎ সমাজের নির্মাতা। ব্যক্তিসত্তার বিকাশ খুবই প্রয়োজন। কারণ ব্যক্তিসত্তার বিকাশ না হলে সমাজ, রাষ্ট্র, পরিবার কিছুই বিকশিত হয় না। প্রত্যেক মানুষের নিজস্ব চিন্তা রয়েছে, অনুভূতি রয়েছে, বিবেক রয়েছে, একটা নিজস্ব স্বপ্ন রয়েছে, প্রতিভা রয়েছে, মর্যাদা রয়েছে, অধিকার রয়েছে। এই যে বিষয়গুলোকে আমাদের পৃথক করে ভাবতে হবে এবং গুরুত্ব দিতে হবে। এসবকে দমন করে সমাজ, রাষ্ট্র কিছুই হতে পারে না। সঠিক পথে বিকশিত করে মানুষকে গড়ে তুলতে হয়। একটা রাষ্ট্র যদি ব্যক্তিকে উপেক্ষা করে, অবজ্ঞা করে, ওই রাষ্ট্র উন্নয়ন আনতে পারে না, এই রাষ্ট্রের উন্নয়ন স্থিতিশীল হতে পারে না। যে পরিবারের সন্তানের কথা মুরব্বীরা, গার্জিয়ানরা ভাবেন না, সেখানে আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায়। আপনি যদি ছোট বাচ্চার কথা না শোনেন, তাহলে সেই বাচ্চা বিকশিত হবে না। আপনি তাকে ধমক দিয়ে থামিয়ে দিলেন, দমন করে দিলেন, বা তার কথা শুনলেন না, এর দ্বারা সে মনক্ষুণ্ণ হবে, আপসেট হবে, হীনমন্য হবে। আবার যে পরিবার সীমাহীন স্বাধীনতা দেয় বাচ্চাদেরকে, সেই পরিবারে শৃঙ্খলা জন্ম নেয় না। কারণ প্রত্যেক জিনিসের একটা সীমা আছে, ওই সীমায় আপনি এটাকে আবদ্ধ রাখতে হবে। আপনি যেমন তার ব্যক্তিসত্তাকে গুরুত্ব দিবেন, তেমনি আবার তাকে অতিরিক্ত স্বাধীনতা দিয়ে তারকে পশুত্বের দিকে দাবিত করা যাবে না। ব্যক্তি স্বাধীনতা ও পারিবারিক শৃঙ্খলার ভারসাম্য হইল সুস্থ জীবনের মূলনীতি, সুস্থ সমাজের মূলনীতি, সুস্থ রাষ্ট্রের মূলনীতি। এখন আমাদের যখন ব্যক্তিসত্তাকে আমরা বিকশিত করতে পারবো, এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে পারিবারিক। পরিবার কি? আমাদের আমরা জানি সবাই পরিবার কি, মা, বাবা, ভাই, বোন নিয়ে পরিবার হয়। কিছু মানুষের একক বসবাসের নামই শুধু পরিবার নয়। পরিবার হলো ভালোবাসা, দায়িত্ব, ত্যাগ, সহযোগিতা, শিক্ষা, শৃঙ্খলা, নিরাপত্তার এক জীবন্ত প্রতিষ্ঠান। মানে এই জিনিসগুলো পরিবারে থাকতে হয়। ভালোবাসা থাকতে হয় একে অন্যের প্রতি, একে অন্যের প্রতি দায়িত্ব থাকতে হয়, একে অন্যের প্রতি ত্যাগ স্বীকার করতে হয়, একে অন্যকে সহযোগিতা করতে হয়, একে অন্যকে শিক্ষার দিকে অগ্রসর করে নিতে হয়, শৃঙ্খলাবদ্ধ করতে হয়, নিরাপত্তা দিতে হয়। মানুষ পৃথিবীতে প্রথম কথা বলতে শেখে পরিবারে। প্রত্যেক মানুষই পরিবার হচ্ছে তার একটা ইউনিভার্সিটি। প্রথম ভালোবাসা পায় বা শিখে সে পরিবারে, প্রথম নীতি শেখে পরিবারে, প্রথম দায়িত্ব শেখে সে পরিবারে, প্রথম নষ্ট হয় একটা মানুষ তার পরিবারে। মায়ের টাকা চুরি করে, বাবার টাকা চুরি করে, বোনের টাকা চুরি করে একজন মানুষ চুরি শুরু করে। এই কারণে পরিবারকে বলা হয় মানব জীবনের প্রথম রাষ্ট্র, প্রথম বিশ্ববিদ্যালয়। পারিবারিক ব্যবস্থাপনা যদি আমরা না বুঝি, তাহলে আমরা একটা সুখী পরিবার গড়তে পারবো না। পারিবারিক ব্যবস্থাপনা সবাইকে বুঝতে হবে এবং এই ব্যবস্থাপনার ভেতর দিয়ে পরিবার গঠন করতে হবে। পরিবারকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, দায়িত্বশীল ও সফলভাবে পরিচালনার জন্য যে পরিকল্পনা, দায়িত্ব বন্টন, অর্থনৈতিক নিয়ন্ত্রণ, সময় ব্যবস্থাপনা, পারস্পরিক সম্মান ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া রয়েছে, সেটাকেই পারিবারিক পারিবারিক ব্যবস্থাপনা বলা হয়। সহজ ভাষায় সংসারকে সুন্দরভাবে চালানোর জন্য যে কৌশল রয়েছে, সেই কৌশলের নামই পারিবারিক ব্যবস্থাপনা। কেন পারিবারিক ব্যবস্থাপনা খুবই প্রয়োজন? প্রথমত, পারিবারিক ব্যবস্থাপনা প্রয়োজন হলো শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য। যেখানে নিয়ম নেই, সেখানে অশান্তি জন্ম নেবেই। দায়িত্ব ভাগ থাকলে বিশৃঙ্খলা কমে। অর্থনৈতিক স্থিতির জন্য পারিবারিক ব্যবস্থাপনা প্রয়োজন।
আয় আছে কিন্তু পরিকল্পনা নেই। এমন পরিবারের সংকট লেগেই থাকে, যে পরিবারে আয় আছে কিন্তু হিসাব রাখে না, কোথায় টাকা আসলো, কোথায় গেল সেই হিসাব রাখে না। সেই পরিবারে কখনো অর্থনৈতিক উন্নয়ন আসতে পারে না। পরিবারের মধ্যে সম্পর্ক রক্ষা জন্য একটা ব্যবস্থাপনার প্রয়োজন। শুধু একসাথে থাকা পরিবার নয়, মন এর মিলন হতে হবে। একের সাথে অন্যের মনের একটা মিলন থাকতে হবে। আর এই মিলন রক্ষার জন্য একটা ব্যবস্থাপনা করতে হয়। পরিবারের মানুষের মধ্যে মধ্যে গল্প করতে হয়, একে অন্যের খবর নিতে হয়, মাঝে মধ্যে মিটিং করতে হয়, মাঝে মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করতে হয়, পরিকল্পনা করে সবার সাথে এটাকে আলোচনা করতে হয়। পরিবারের মধ্যে সন্তান গঠনের জন্য ব্যবস্থাপনা থাকতে হয়। সন্তানের চরিত্র গঠনে পরিবারের প্রথম এবং প্রধান বিশ্ববিদ্যালয় হচ্ছে মা। এই পরিবারের ভেতরে মাকে গুরুত্ব দিতে হয়। সংকট মোকাবেলার জন্য সবসময় পরিবারের একটা ব্যবস্থাপনা রাখতে হয়। যেমন রোগ, বেকারত্ব, দুর্ঘটনা, বিপদ সংগঠিত হলে পরিবারে কিভাবে এটার মোকাবেলা করা হবে, সেটা পরিবারের একটা ব্যবস্থাপনা যদি থাকে, তাহলে মানুষের হুঁচট খেতে হয় না এবং এইসব পরিবার হুঁচট খেয়ে হঠাৎ পড়ে যায় না। মানসিক শান্তির জন্য পরিবারে ব্যবস্থাপনার প্রয়োজন। সুশৃঙ্খল পরিবারের ভয় কম, নিরাপত্তা বেশি। এটা সবাইকে বুঝিয়ে দিতে হবে। একটা সুশৃঙ্খল পরিবারের ভিতরে ভয় কম থাকে এবং তাদের মধ্যে নিরাপত্তা বেশি থাকে, কারণ তারা সব পরিকল্পিতভাবে সবকিছু দেখে রাখে এবং দুশ্চিন্তা কম আসে সুশৃঙ্খল পরিবারের ভেতরে। ব্যক্তিসত্তা ও পরিবারের সমন্বয় কিভাবে হবে? একজন ব্যক্তি তো স্বতন্ত্র, তার সবকিছু স্বতন্ত্র। আবার পরিবার হচ্ছে সমষ্টি। এখানে সবকিছু করতে হয় সমষ্টিগত। এই ব্যক্তি এবং পরিবারকে সমন্বয় কিভাবে করতে হবে? প্রথম, চিন্তার সমন্বয় করতে হবে। বাবা-মা একভাবে ভাবেন, সন্তান অন্যভাবে ভাবতেই পারে। এটাই স্বাভাবিক। এই মতভেদ শত্রুতা নয়। এটাকে আলোচনার মাধ্যমে সমন্বয় করে নিতে হবে। সন্তান একটা মত দিলে সেটাকে উড়িয়ে ফেলা যাবে না। সেটা তার সাথে ডিসকাস করে, তার সাথে আলোচনা করে এখানে একটা সমাধানে যেতে হবে। অনুভূতির সমন্বয় করতে হবে। ২ নম্বরে যেটা হচ্ছে অনুভূতির সমন্বয়। প্রত্যেক মানুষের স্বতন্ত্র অনুভূতি রয়েছে। পরিবারে শুধু খাবার খাওয়া নয়, আবেগেরও প্রয়োজন আছে। অনুভূতিটা এক ধরনের আবেগ, অভিমান আছে। এখন আবেগ, অভিমান এগুলো যদি জমে যায় স্বতন্ত্র সত্তার উপর, তাহলে পরিবার ভেঙে যাবে। তাই মাঝে মধ্যে প্রত্যেকের আবেগ, অনুভূতিকে নিয়েও আলোচনা করা প্রয়োজন এবং প্রত্যেকের আবেগকে যিনি পরিবারের প্রধান থাকবেন তাকে বুঝতে হবে এবং পর্যালোচনা করতে হবে। যদি ভুল বুঝাবুঝি তৈরি হয়, ওইটাকে আলোচনার মাধ্যমে ভেঙে ফেলতে হবে। ৩, বিবেকের সমন্বয়। একেকজনের বিবেকের ধরন একেক রকম। পরিবারে যদি একজন সৎ থাকে, আরেকজন অসৎ হয়ে যেতে পারে। একজন হালাল রুজি বুঝে, আরেকজন বুঝে না। একজন টাকার জন্য পাগল, একজন দিনের জন্য পাগল। এখানে এই বিবেককে সমন্বয় করতে হবে। এটা শিক্ষা, আলোচনা, তালিম, তরবিয়ত বিভিন্ন মাধ্যমে ওই বিবেককে সমন্বয় করতে হবে। পরিবারে একেকজনের পরিচয় একেক রকম থাকে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সাংবাদিক, কেউ লেখক। ওই একেক একেকজন একেক পরিচিতি নিয়ে থাকে। এখন প্রত্যেকে তার পরিচিতিকে ডেভেলপ করতে চায়, প্রসার করতে চায়, অনেক কিছু করতে চায়। এখন আমাদের উচিত হলো প্রত্যেকে সম্মান করা এবং প্রত্যেকের পরিচয়কে আমরা পৃথকভাবে সম্মান প্রদর্শন করে আমরা সমন্বিত থাকা। ৫ নম্বর, ইচ্ছার সমন্বয়। একেকজনের একেক ধরনের ইচ্ছা থাকে। আমরা ওই ইচ্ছাগুলোকে আলোচনার মাধ্যমে আমরা জেনে নেব। কারো ইচ্ছাকে দমন করা যাবে না। হ্যাঁ, তার ইচ্ছা যদি অনৈতিক হয়, তার ইচ্ছা যদি ধ্বংসাত্মক হয়, তাহলে এটা আলোচনার মাধ্যমে তাকে বুঝাতে হবে যে এইটা করা যাবে না, এটা করলে ধ্বংস আসবে। পরিবারে দায়িত্বের সমন্বয় করতে হয়। এখন একজন সব দায়িত্ব আদায় করেন, আরেকজন সারাদিন ঘুমিয়ে থাকেন। একজন পাকঘরে কাজ করেন মহিলা, আরেকজন কোনো কাজ করেন না। এখানে পরিবার সংঘবদ্ধ থাকতে পারবেন না।
এখানে দায়িত্বগুলোকে বন্টন করতে হবে এবং প্রত্যেকে তার তার নিজ দায়িত্ব আদায় করতে হবে এবং একে অন্যর প্রতি সহানুভূতিশীল হয়ে দায়িত্ব আদায় করতে হবে। পরিবারে অধিকারের সমন্বয় করতে হয়। এখানে সবার সম্মান, নিরাপত্তা, শিক্ষা, মতামত, মর্যাদার যে একটা অধিকার আছে, সেই অধিকারকে সমন্বয় করে আলোচনার মাধ্যমে কাজ করতে হবে। কারণ এইগুলা যদি করা হয় তাহলে পরিবার সংঘবদ্ধ থাকে। পরিবার ভাঙ্গে কেন? এটা একটা প্রশ্ন। বিভিন্ন কারণে পরিবারের সমস্যা হয়। সেই কারণগুলোকে বুঝতে হবে। কেন কারণগুলো ঘটে তাও বুঝতে হবে। যেমন কেউ কথা কম বলে কিন্তু রাগ বেশি করে, এজন্য পরিবারে বিশৃঙ্খলা হতে পারে। কেউ আছে হ্যাঁ কথা কম বলে কিন্তু ব্যবস্থাপনা তার খারাপ, কথা বলে না কিন্তু ব্যবস্থাপনা, বা কেউ আছে আয় কম কিন্তু এখানে আয়ও কম আবার ব্যবস্থাপনাও নেই। কেউ আছে তুলনা বেশি করে, সম্মান কম। কেউ আছে প্রযুক্তি আছে এখানে কিন্তু সম্পর্কে নেই, সবাই ফেসবুকে, ইন্টারনেটে, কম্পিউটারে সময় দেয়, একে অন্যের সাথে সম্পর্ক রাখে না। এরপরে ধর্মীয় ও নৈতিক চর্চার অভাব হলে অনেক সময় বিশৃঙ্খলা তৈরি হয়। দায়িত্বে ভাগাভাগি না থাকলে বিশৃঙ্খলা তৈরি হয়। একে অন্যকে ক্ষমা করার মাথায় না থাকলে, যে আমি তাকে ক্ষমা করে দেব, তার সাথে মানে সে একটা ভুল করছে এটাকে আমি ধরবো না। অহংকার কম, মানে অহংকার করা যাবে না। যেসব কারণে পরিবারের সুখ আসে সেটাও আমাদের বুঝতে হবে। একটি পরিবারের সুখ আসে কিছু কারণে, যেমন আয় অনুযায়ী ব্যয় করলে এই পরিবার সুখী হয়। মাসিক বাজেট পরিকল্পনা, আপনার কত টাকা আয় হচ্ছে ওই টাকা অনুযায়ী আপনি মাসের পরিকল্পনা করলে আপনার পরিবারের সুখ আসতে পারে। পারিবারিক বৈঠক, কমপক্ষে মাসে একদিন পারিবারিক বৈঠক, অথবা এখন তো এই জুমের মাধ্যমে একটা পরিবার সংঘবদ্ধভাবে একটা প্রোগ্রাম করতে পারে, একটা অনুষ্ঠান করতে পারে, আলোচনা করতে পারে। পারিবারিক বৈঠক এর জন্য খুবই জরুরি। একসাথে খাওয়া দাওয়া এবং খেতে খেতে কথা বলা, এখানেও পারিবারিক একটা বন্ধন তৈরি হয়। দায়িত্ব ভাগাভাগি করা, এরপরে জরুরি সঞ্চয়। পরিবারে প্রত্যেক পরিবারের প্রয়োজন একটা জরুরি সঞ্চয় থাকা। হঠাৎ বেমার পড়ে গেলেন, হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে গেল, এখন হঠাৎ এই দুর্ঘটনার সময় আপনি কোনো টাকা হাতে থাকলো না, তখন আপনি এটা থেকে ওভারকাম করতে পারবেন না। এটা থেকে বিশৃঙ্খলা, ভুল বুঝাবুঝির তৈরি হতে পারে। সন্তানদের নৈতিক শিক্ষা দেওয়া খুবই জরুরি। বড়দের সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। ধর্মীয় ও নৈতিক চর্চা পরিবারের মধ্যে থাকা আবশ্যক। স্মরণ রাখতে হবে আমাদের, ব্যক্তি বনাম পরিবার নয়। আমরা অনেকে ব্যক্তিকে পরিবারের বিরুদ্ধে দাঁড় করিয়ে ফেলি, অথবা পরিবারকে ব্যক্তির বিরুদ্ধে। না, ব্যক্তি বনাম পরিবার নয়, ব্যক্তি যোগ পরিবার হয়। অনেকে মনে করেন ব্যক্তি স্বাধীন হলে পরিবার দুর্বল হয়। এটা ভুল কথা। ব্যক্তি স্বাধীন হলে পরিবার কোনোদিন দুর্বল হয় না। পরিবার দুর্বল হয় ওই যেসব কারণ বললাম, একের প্রতি অন্যর যদি ভুল বুঝাবুঝি থাকে, আপনার শৃঙ্খলা না থাকে, ব্যবস্থাপনা না থাকে, তাহলে পরিবার দুর্বল হয়। ব্যক্তির স্বাধীনতা এবং ব্যক্তিকে সমন্বয় করতে পারলে পরিবার শক্তিশালী হয়। ব্যক্তি বিকশিত হলে পরিবার শক্তিশালী হয়। পরিবার শক্তিশালী হলে ব্যক্তি নিরাপদ হয়। এটা যদি ব্যক্তি বুঝে যে আমার পরিবার যদি শক্তিশালী হয় তাহলে কেউ আমাকে কথা বলতে পারবে না, কেউ আমাকে ধ্বংস করতে পারবে না, কেউ আমাকে আঘাত করতে পারবে না। এর জন্য একজন ব্যক্তিরও উচিত পরিবারকে শক্তিশালী করা, আবার পরিবারের উচিত ব্যক্তিকে বিকশিত করা। মানুষের সুখ শান্তি ও উন্নয়ন শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়, এর শুরু ঘর থেকে, ব্যক্তি থেকে, পরিবার থেকে। যে পরিবার ব্যক্তির চিন্তা, অনুভূতি, বিবেক, পরিচয়, ইচ্ছা, দায়িত্ব, অধিকারকে সম্মান করে এবং সুশৃঙ্খলভাবে অধিকারকে সম্মান করে সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়, সেই পরিবারে শান্তি জন্ম নেয়। স্মরণ রাখতে হবে, সুন্দর ব্যক্তি গড়ে সুন্দর পরিবার, সুন্দর পরিবার গড়ে সুন্দর সমাজ। সমাজ কি? হ্যাঁ, সমাজ হলো মানুষের পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা, মূল্যবোধ, নিয়ম কানুন এবং যৌথ
জীবন যাপনের একটি সংগঠিত ব্যবস্থা। অর্থাৎ মানুষ একা নয়, একসাথে বসবাস, কাজ, চিন্তা, সংস্কৃতির মাধ্যমে যে বৃহৎ মানব জাল তৈরি হয় সেটাই সমাজ। সহজভাবে বলতে গেলে ব্যক্তির সমষ্টি, সম্পর্কের বন্ধন এবং যৌথ জীবনের কাঠামোর নামই সমাজ। সমাজ কেন প্রয়োজন? আমি একা চলতে পারি, এখানে সমাজের কি প্রয়োজন? হ্যাঁ, মানুষ জন্মগতভাবে সামাজিক প্রাণী। একা থেকে মানুষ পূর্ণ জীবন গঠন করতে পারে না। একা একা একজন মানুষ জীবন চালাইতে পারে না। সমাজ প্রয়োজন হয় কয়েকটি মৌলিক কারণে। প্রথমত, নিরাপত্তার জন্য সমাজের প্রয়োজন হয়। একাকী মানুষ সব ধরনের বিপদের মোকাবেলা করতে পারে না। সমাজ মানুষকে নিরাপত্তা দেয়। ২, সহযোগিতার জন্য। কেউ কৃষক, কেউ শিক্ষক, কেউ ডাক্তার, কেউ শ্রমিক, সবাই মিলেই জীবন চলে। একটি সমাজ ছাড়া একটি মানুষ সবকিছু একসাথে পাবে না, আর এগুলা না হলে জীবন চলে না। তাই সমাজের প্রয়োজন। ৩, শিক্ষা ও সংস্কৃতির জন্য সমাজ প্রয়োজন। ভাষা, জ্ঞান, নৈতিকতা, ঐতিহ্য সবই সমাজ থেকে শেখা হয়। ৪, উন্নয়ন ও অগ্রগতির জন্য সমাজ প্রয়োজন। একজন মানুষ নয়, সমাজ মিলেই প্রযুক্তি, অর্থনীতি ও সভ্যতা গড়ে তোলে। কোনো মানুষ একা ইচ্ছে করলেও এগুলো করতে পারবে না। এই জন্য এখানে সমাজ অত্যন্ত প্রয়োজন। ৫ নম্বর, ন্যায় ও শৃঙ্খলার জন্য সমাজ প্রয়োজন। সমাজ আইন, নীতি, সামাজিক নিয়মের মাধ্যমে জীবনের নিয়ন্ত্রিত ও শৃঙ্খলা রাখে। আপনি যদি জীবন নিয়ন্ত্রিত এবং সুশৃঙ্খল না হয়, তাহলে একজন মানুষও নিরাপদে থাকতে পারে না। তাই এই নিরাপত্তার জন্য সমাজের প্রয়োজন। এখন প্রশ্ন হলো, সমাজের ভিত্তি কি? সমাজ গঠিত হয় ৩টি স্তরের উপর। ১, ব্যক্তি। ২, পরিবার। ৩, সম্পর্ক ও প্রতিষ্ঠান। এই ৩টির সমন্বয়ে সমাজ টিকে থাকে। ব্যক্তিসত্তা, পরিবার, সমাজের সম্পর্ক। ব্যক্তি হলো সমাজের প্রথম একক। ব্যক্তি হলো সমাজের প্রথম এবং একক। পরিবার হলো ব্যক্তির প্রথম সংগঠন, আর সমাজ হলো পরিবারের বৃহৎ সম্প্রসারণ। অর্থাৎ ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র। এই ধারাবাহিকতার কোনো একটি স্তর দুর্বল হলে পুরো কাঠামোই দুর্বল হয়ে পড়ে। এখন ব্যক্তিসত্তা এবং সমাজের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে। অনেক সময় ব্যক্তি ও সমাজের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। আর এর কিছু কারণ রয়েছে। প্রথম, স্বাধীনতা বনাম নিয়ন্ত্রণ। ব্যক্তি নিজের ইচ্ছা অনুযায়ী চলতে চায়। প্রত্যেক ব্যক্তি তার নিজের ইচ্ছা অনুযায়ী চলতে চায়। সমাজ নিয়ম নীতি আরোপ করে। প্রত্যেক সমাজের একটা নিজস্ব নিয়ম নীতি আছে, তারা এই নিয়ম নীতি দেয়, আর ব্যক্তি এই চলতে চায় স্বাধীনভাবে। এখানে একটা দ্বন্দ্ব তৈরি হয়। ২, চিন্তার ভিন্নতা। ব্যক্তির চিন্তা সবসময় সমাজে প্রচলিত ধ্যান ধারণার সাথে নাও মিলতে পারে, তখন একটা দ্বন্দ্ব হইতে পারে। ৩, মূল্যবোধের পার্থক্য। একজন ব্যক্তি নতুন মূল্যবোধ গ্রহণ করতে চায়, সমাজ পুরানো নিয়মে ধরে রেখে চলতে চায়। সমাজ তার একটা ঐতিহ্যবাহী, একটা পুরাতন নিয়ম, যেটাকে রেওয়াজ অনুযায়ী চলতে চায়, আর ব্যক্তি দুনিয়া থেকে নানা চিন্তা নিয়ে এসে তার মূল্যবোধকে পরিবর্তন করে ফেলে। তখন সমাজের সাথে তার একটা দ্বন্দ্ব হয়। তার পরিবর্তন বনাম স্থিতি। ব্যক্তি পরিবর্তন চায়, সমাজ অনেক সময় স্থিতিশীলতা চায়। অনেক ব্যক্তি পরিবর্তন চায়, এজন্য এখানে সমাজে অনেক সময় বিশৃঙ্খলা হয় ব্যক্তির সাথে সমাজের। পরিবার ও সমাজের মধ্যে দ্বন্দ্ব কি? পরিবার এবং সমাজের মধ্যে কখনো বিরোধ দেখা দেয়। এর কারণ ১,
পরিবার নিজের সন্তানকে নিজের মতো গড়তে চায়, নিজেকে নিজের মতো চালাতে চায়। সমাজ চায় সাধারণ নিয়ম অনুসরণ করাতে। এখানে দ্বন্দ্ব হয়। ২. পারিবারিক মূল্যবোধ ও সামাজিক বাস্তবতার মধ্যে পার্থক্য থাকে। একজন মানুষের পরিবার একরকম, আর সমাজ অসংখ্য পরিবারের সমন্বিত। সমাজ অসংখ্য পরিবারের সমন্বিত। এই সমাজের ভেতরে নানা ধরনের চিন্তার লোক আছে। এজন্য এখানে একটা দ্বন্দ্ব হইতেই পারে সমাজের সাথে পরিবারের। ৩. অর্থনৈতিক বা সাংস্কৃতিক চাপ দ্বন্দ্ব তৈরি করে। ব্যক্তিসত্তা, পরিবার ও সমাজের সমন্বয়, এই তিনটার, ব্যক্তি, পরিবার এবং সমাজের সমন্বয় করতে হয়। ব্যক্তিসত্তা, পরিবার ও সমাজের মধ্যে দ্বন্দ্ব থাকা স্বাভাবিক, কিন্তু সমন্বয় হলো সভ্যতার ভিত্তি। এজন্য যা করতে হবে: ১. ব্যক্তির স্বাধীনতা যুগ সামাজিক দায়িত্ব। ব্যক্তি নিজের চিন্তা, স্বপ্ন, সম্ভাবনা বিকাশ করবে, কিন্তু সমাজের ক্ষতি করতে পারবে না। তার মাথায় থাকতে হবে যে আমি সমাজের কোনো ক্ষতি করব না। আমি আমার সত্তাকে আমি ধারণ করব, যেতটুকু এড়াইয়া সমাজকে পারা যায় আমি আমারটাকে লালন করব। ২. পরিবারের মূল্যবোধ যুগ সমাজের নিয়ম। পরিবার নৈতিকতা, চরিত্র গঠন করবে, আর সমাজ তাকে বৃহৎ পরিসরে প্রয়োগের সুযোগ দেবে। ৩. পরিবর্তন যুগ স্থিতিশীলতা। ব্যক্তি ও সমাজ একসাথে পরিবর্তনের ভারসাম্য তৈরি করবে। অতিরিক্ত পরিবর্তন নয়, আবার অন্ধ স্থবিরতাও নয়। অনেক সময় সমাজ অন্ধ, কোনো মানুষ আছে যে কারো পুরাতন যে কাঠামো থেকে বের হতে চায় না, আবার অনেকে নতুনত্ব নিয়ে আসতে চায়। এখানে ক্লাশ হয়, এখানে একটা সমন্বয় করতে হবে। পারস্পরিক সম্মান। সমাজ ব্যক্তিকে দমন করবে না, ব্যক্তিকে সমাজ অস্বীকারও করবে না, আবার ব্যক্তি সমাজকে অসম্মান করবে না, এবং ব্যক্তি সমাজকে কি করবে না, কোনোদিন ভাঙবেও না। স্মরণ রাখতে হবে, যে সমাজে ব্যক্তি দমন হয় সেখানে সৃজনশীলতা নষ্ট হয়। আবার যে সমাজে ব্যক্তি শুধু স্বাধীন কিন্তু দায়িত্বহীন, সেখানে শৃঙ্খলা তৈরি হয় না, বিশৃঙ্খলা থাকে। তেমনি যে পরিবার সমাজ থেকে বিচ্ছিন্ন, সে পরিবার টিকে থাকলেও দুর্বল হয়। যে কোনো পরিবার যদি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তারা দুর্বল হয়ে যায়। আর যে পরিবার সমাজের সাথে সম্পর্কহীন, শুধু নিজের স্বার্থ দেখে, সে পরিবার সংকটে পড়ে, এবং যখন সে সংকটে পড়ে তখন তাকে কেউ সহযোগিতা করতে এগিয়ে আসে না। মোট কথা, সমাজ হলো মানুষের সম্মিলিত জীবন ব্যবস্থা। এটি ছাড়া মানুষ সভ্য হতে পারে না। তবে সমাজের শক্তি নির্ভর করে ব্যক্তির শক্তি ও পরিবারের সুস্থতার উপর। তাই সত্য হলো, ব্যক্তি ছাড়া সমাজ নেই, পরিবার ছাড়া ব্যক্তি নেই, আর সমন্বয় ছাড়া কোনো সভ্যতা টিকে থাকে না। সুস্থ ব্যক্তি গড়ে সুস্থ পরিবার, সুস্থ পরিবার গড়ে সুস্থ সমাজ, আর সমাজ সুস্থ হলে রাষ্ট্র সুস্থ, উন্নত, স্থিতিশীল হয়। রাষ্ট্র কি? কারণ প্রশ্ন হলো যে আমাদের শেষ পর্ব, রাষ্ট্র কি? রাষ্ট্র হলো একটি সাংগঠনিক রাজনীতিক কাঠামো। রাষ্ট্র হলো একটি সাংগঠনিক রাজনৈতিক কাঠামো, যা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনগণের জন্য আইন, শাসন, নিরাপত্তা, ন্যায় বিচার নিশ্চিত করে। সাধারণভাবে রাষ্ট্র গঠিত হয় 4টি উপাদানে: ১. জনগণ, ২. নির্দিষ্ট ভূখণ্ড, ৩. সরকার, ৪. সার্বভৌমত্ব, স্বাধীন কর্তৃত্ব। অর্থাৎ রাষ্ট্র শুধু একটি প্রশাসনিক কাঠামো নয়, এটি মানুষের জীবনকে সুশৃঙ্খলা, নিরাপত্তা ও ন্যায় বিচারের মধ্যে পরিচালনার সর্বোচ্চ সংগঠন। সহজভাবে বলা যায়, রাষ্ট্র হলো সমাজের সর্বোচ্চ ব্যবস্থাপনা কাঠামো, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে নিয়ন্ত্রণ ও সমন্বয় করে। রাষ্ট্র কেন প্রয়োজন? রাষ্ট্র না হলে কি হয়? রাষ্ট্র ছাড়া ব্যক্তি, পরিবার, সমাজ বিশৃঙ্খল হয়ে পড়ে। রাষ্ট্র প্রয়োজন হয়: ১. আইন ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য, ২. নিরাপত্তা নিশ্চিত করার জন্য, ৩. ন্যায় বিচার দেওয়ার জন্য, ৪. শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন পরিচালনার জন্য, ৫.
আভ্যন্তরীণ ও বাহ্যিক সুরক্ষার জন্য। 6 সমাজে ভারসাম্য রক্ষার জন্য। এই 6টা কারণে রাষ্ট্র খুবই জরুরি প্রয়োজন হয়। এখন কথা হলো ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র। এই 4টি স্তর একে অপরের সাথে গভীরভাবে কি রকম যুক্ত। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র। যেমন ব্যক্তি পরিবার গড়ে, পরিবার সমাজ গড়ে, সমাজ রাষ্ট্র গঠনে ভূমিকা রাখে। রাষ্ট্র আবার ব্যক্তি, পরিবার ও সমাজকে নিয়ন্ত্রণ ও সহায়তা করে। রাষ্ট্রের সাথে ব্যক্তির সমন্বয় হয় কিভাবে? রাষ্ট্র এবং ব্যক্তির সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সমন্বয়ের দিকগুলো হলো: 1 অধিকার ও নিরাপত্তা। রাষ্ট্র ব্যক্তিকে জীবন, সম্পত্তি, শিক্ষা ও মত প্রকাশের অধিকার দেয়। 2 দায়িত্ব, আইন মেনে চলা। ব্যক্তিকে রাষ্ট্রের আইন মানতে হয় এবং রাষ্ট্র ব্যক্তির জন্য ন্যায় ইনসাফ ভিত্তিক আইন প্রণয়ন করতে হয়। 3 উন্নয়ন ও সুযোগ। রাষ্ট্র কর্মসংস্থান, শিক্ষা ও উন্নয়নের সুযোগ সৃষ্টি করে। রাষ্ট্রের সাথে দ্বন্দ্ব বা এগুলার একের সাথে অন্যের দ্বন্দ্ব কি? এই দ্বন্দ্বের কিছু কারণ আছে। যেমন 1 অতিরিক্ত নিয়ন্ত্রণ বনাম ব্যক্তি স্বাধীনতা। এটা নিয়ে দ্বন্দ্ব হতেই পারে। রাষ্ট্র চায়, সমাজ চায়, পরিবার চায় নিয়ন্ত্রণ করতে, আর ব্যক্তি চায় স্বাধীনতা। এখানে দ্বন্দ্ব লেগে যায়। 2 রাষ্ট্রীয় আইন বনাম ব্যক্তির ইচ্ছা। রাষ্ট্রীয় আইন তাকে একরকম আর ব্যক্তির ইচ্ছা তাকে অন্যরকম, তখন একটা দ্বন্দ্ব হয়। 3 নিয়ম ও বাধ্যবাধকতা নিয়ে অসন্তোষ। সমাজ, পরিবার এবং রাষ্ট্রের কিছু নিয়ম থাকে আর এগুলা বাধ্যবাধকতা থাকে, এখানে একটা সংঘাত তৈরি হতে পারে। রাষ্ট্রের সাথে পরিবারের সমন্বয় কিভাবে সম্ভব? রাষ্ট্রের সাথে পরিবারের যে সমন্বয় হয়, এটা রাষ্ট্র পরিবারকে সামাজিক নিরাপত্তা দেয়। রাষ্ট্র একটা পরিবারকে সামাজিক নিরাপত্তা দেয় বলেই পরিবার রাষ্ট্রকে মানতে বাধ্য থাকে। 2 শিক্ষা, স্বাস্থ্য ও নীতিমালার মাধ্যমে পরিবারকে শক্তিশালী করে রাষ্ট্র, তাই পরিবার রাষ্ট্রকে মানতে হয়। 3 পরিবার রাষ্ট্রের ভবিষ্যৎ নাগরিক তৈরি করে, এজন্য রাষ্ট্র পরিবারকে নিরাপত্তা দিতে হয়। রাষ্ট্রের সাথে পরিবারের দ্বন্দ্ব কোথায়? 1 পারিবারিক চাপ, কর, ব্যয়, নীতি পরিবর্তন, এগুলি নিয়ে রাষ্ট্রের অর্থনৈতিক একটা সংঘাত হয় ব্যক্তির সাথে, বা ব্যক্তির সংঘাত হয় রাষ্ট্রের সাথে। 2 সামাজিক নীতি বনাম পারিবারিক মূল্যবোধের পার্থক্য। এই পার্থক্যের কারণে রাষ্ট্র, সমাজ, পরিবার এবং ব্যক্তির সাথে একটা দ্বন্দ্ব হয়ে যায়। শিক্ষা ও সংস্কৃতি নিয়ে মতভেদ হয়, ওই মতভেদেও এক ধরনের সংঘাত তৈরি হয়। রাষ্ট্রের সাথে সমাজের সমন্বয় কিভাবে? 1 রাষ্ট্র সমাজের আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। সমাজ রাষ্ট্রকে সহযোগিতা করে উন্নয়ন ও বাস্তবায়নে। সামাজিক প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় কাঠামোকে শক্তিশালী করে। রাষ্ট্রের সাথে সমাজের দ্বন্দ্ব কোথায়? রাষ্ট্রের সাথে সমাজের দ্বন্দ্ব হচ্ছে সামাজিক রীতি বনাম রাষ্ট্রীয় আইন, সংস্কৃতি বনাম আধুনিক নীতি, ক্ষমতার ভারসাম্য ও প্রশাসনিক দুর্নীতি, রাষ্ট্র ও ব্যক্তিসত্তার মৌলিক দ্বন্দ্ব। সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বন্দ্ব হলো ব্যক্তি বনাম রাষ্ট্র। যেমন ব্যক্তি স্বাধীনতা চায় কিন্তু রাষ্ট্র শৃঙ্খলা চায়। এই দুইয়ের মধ্যে ভারসাম্য না থাকলে সমস্যা হয়। উদাহরণ, মত প্রকাশের স্বাধীনতা বনাম রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ। হয় ব্যক্তিগত বিশ্বাস বনাম রাষ্ট্রীয় নীতি। আমার বিশ্বাসের সাথে রাষ্ট্রীয় নীতির সংঘাত হতে পারে। যেমন কেউ ধর্ম এটা বিশ্বাস করেন, কেউ ধর্ম আরেকটা বিশ্বাস, কেউ ধর্ম নিরপেক্ষতার কথা বলেন, কেউ আবার রাষ্ট্রধর্ম ইসলামের কথা বলেন। এখানে সংঘাত হয়ে যায়, এখানে সমন্বয় করে নিতে হয়। 7 জীবনযাপনের স্বাধীনতা বনাম আইনগত সীমা। আমার ইচ্ছা, আমি যেমনি ইচ্ছা তেমনি চলবো, কিন্তু রাষ্ট্র একটা আইনের ভেতর দিয়ে আমাকে নিয়ন্ত্রণ করে ফেলে, তখন এই রাষ্ট্রের সাথে আমার একটা সংঘাত হয়। রাষ্ট্রের সাথে সমন্বয়ের মূল ভিত্তি কি? রাষ্ট্রের সাথে আমি এইসব জিনিসের সমন্বয় কিসের ভিত্তিতে করব? 1 রাষ্ট্র, ব্যক্তি, পরিবার ও সমাজের মধ্যে সমন্বয়ের জন্য মৌলিক কিছু নীতি দরকার হয়, যেমন ন্যায় বিচার। রাষ্ট্র সবার জন্য সমান আইন
প্রয়োগ করবে। যদি রাষ্ট্র সবার জন্য সমান আইন প্রয়োগ করে তাহলে সবাই রাষ্ট্রকে মানবে। ২. ভারসাম্য। অতিরিক্ত স্বাধীনতা নয়, আবার অতিরিক্ত দমনও নয়। রাষ্ট্র মানুষ সইতে পারে এমন আইন প্রণয়ন করবে, এমনভাবে নিয়ন্ত্রণ করবে। ৩. দায়িত্ববোধ। ব্যক্তি, পরিবার, সমাজ সবাইকে দায়িত্বশীল হতে হবে এবং রাষ্ট্রের পরিচালক যারা সরকার, প্রশাসন তাদেরকেও দায়িত্বশীল হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে। ৪. নৈতিকতা। নৈতিক মূল্যবোধ ছাড়া রাষ্ট্র স্থায়ী হয় না। কোনো রাষ্ট্রে যদি নৈতিক মূল্যবোধ থাকে না, ওই রাষ্ট্র কাঠামো ভেঙে যায়। ৫. অংশগ্রহণ। নাগরিকদের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র শক্তিশালী হয় না। যে কোনো কাজে রাষ্ট্র নাগরিককে নিয়ে একটা চিন্তা ভাবনা করে তাদের অংশগ্রহণমূলক, যেমন এখানে পার্লামেন্ট হয়, জেলা পরিষদ হয়, ইউনিয়ন পরিষদ হয়, এগুলা জনগণের প্রত্যক্ষ বুটে হয়। এজন্য জনগণ অনেক কিছুতে সংযুক্ত থাকে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের দ্বন্দ্ব হয় কেন? মূলত তিনটি কারণে দ্বন্দ্ব হয়, মূলত তিনটি কারণে। ১. স্বার্থের সংঘাত। ২. ক্ষমতার ভারসাম্যহীনতা। ৩. মূল্যবোধ ও চিন্তার পার্থক্য। মোট কথা হলো, রাষ্ট্র হলো সর্বোচ্চ সামাজিক সংগঠন, কিন্তু এটি ব্যক্তির বিপরীতে নয়, বরং ব্যক্তির সুরক্ষায় গঠিত। ব্যক্তি ছাড়া রাষ্ট্র অর্থহীন, পরিবার ছাড়া রাষ্ট্র ভিত্তিহীন, সমাজ ছাড়া রাষ্ট্র দুর্বল। তাই আদর্শ রাষ্ট্র সে যেখানে ব্যক্তির স্বাধীনতা, পরিবারের স্থিতি, সমাজের শৃঙ্খলা এবং রাষ্ট্রের ন্যায় বিচার সব একসাথে সমন্বিত থাকে। অর্থাৎ সুস্থ ব্যক্তি, সুস্থ পরিবার, সুস্থ সমাজ, ন্যায়ভিত্তিক রাষ্ট্র, উন্নত সভ্যতা।